ত্রিপুরার জিরানিয়া রেল স্টেশনে উদ্ধারকৃত বিপুল পরিমাণ কফ সিরাপ এবং মাদক পাচারের এই সাম্প্রতিক ঘটনায় ফের সামনে উঠে এসেছে নেশা সাম্রাজ্যের কালো জগতের বেতাব বাদশাহ দেবব্রত দের নাম। আগরতলার নাগেরজোলা স্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা এই ব্যক্তি বছরের পর বছর ধরে রাজ্যে নেশা পাচার চক্রের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত। প্রশাসনের নথি এবং পুলিশের তদন্তে তার নাম একাধিকবার উঠে এলেও এখনো পর্যন্ত তাকে আইনের জালে ধরা যায়নি। উল্লেখ্য থাকে যে তেলিয়ামুড়ার তৎকালীন মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার দায়িত্বে থাকা সময়েই দেবব্রত দের বিরুদ্ধে প্রথম বড় পদক্ষেপ নেওয়া হয়। সেই সময় মুঙ্গিয়াকামিতে একাধিকবার ধরা পড়েছে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী। পুলিশ সেই উদ্ধারকৃত নেশা সামগ্রী তদন্ত করতে নেমে দেবব্রত দের নাম জানতে পারে। পরে ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় এসডিপিও সোনাচরণ জমাতিয়া তার সন্ধানে অভিযানে নেমে তাকে খুঁজে না পেয়ে তার কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাস সিল করে দেয়। সেখান থেকে উন্মোচিত হয় তার প্রভাবশালী নেটওয়ার্কের পরিধি, যা ছড়িয়ে রয়েছে রাজ্যের সীমানা ছাড়িয়ে আসাম থেকে কলকাতা পর্যন্ত। সূত্রের দাবি, বর্তমানে দেবব্রত দে গত কয়েক বছর ধরে গুয়াহাটিতে আত্মগোপনে অবস্থান করে আছে, কারণ সেখানকার কালো জগতের মাফিয়াদের সঙ্গে তার ঝামেলা বাঁধলে কলকাতাতে আর স্থায়ীভাবে থাকছে না। তবে সে নিয়মিত গুয়াহাটি এবং কলকাতার মধ্যে যাতায়াত অব্যাহত রেখেছে। অভিযোগ, তার এই নেশা সাম্রাজ্যের কালো টাকাকে সাদা করার উদ্দেশ্যে সে নিজের ভাই সুমন দের নামে আগরতলায় খুলেছে কেটিএম বাইক শোরুম এবং হিরো বাইসাইকেল ডিলারশিপ। সেই সুমনদের ব্যবসায় দুইবার ইডি হানাও দিয়েছিল বলে খবর। ব্যবসার আড়ালে চলছে কোটি টাকার অর্থ পাচার এবং মাদক বাণিজ্য। তদন্তে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। রাজ্যের সিধাই মোহনপুর এলাকার চন্দন সরকার নামের এক পাচারকারী দেবব্রতের এই বিশাল নেশা বাণিজ্যে এই রাজ্যে তদারকি করে চলেছে। চন্দন সরকার রাজ্য থেকে গাঁজা পাঠায় বহিরাজ্যে, আর দেবব্রত বহিরাজ্য থেকে কফ সিরাপ, ইয়াবা এবং অন্যান্য নেশাজাত দ্রব্য রাজ্যে পাঠাচ্ছে। এই দুই পাচারকারীর জোটে গড়ে উঠেছে এক অন্ধকার সিন্ডিকেট, যার শিকড় আজ রাজ্যের প্রশাসনিক গহ্বর পর্যন্ত পৌঁছে গেছে। অন্যদিকে প্রশাসনের ভেতরেও চলছে নৈতিক টানাপোড়েন। একসময় নেশা কাণ্ডে নাম জড়ানোয় তেলিয়ামুড়ার এইচডিপিও তাপস দেকে বরখাস্ত করা হয়েছে, আর মুঙ্গিয়াকামি থানার ওসি সুরসেন ত্রিপুরাকে সদর দপ্তরে ক্লোজ করা হয়েছিল। কিন্তু দেবব্রত দের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ আজও অধরাই। কেন? অপর একটি বিশ্বস্ত সূত্রের দাবি, মাসখানেক আগে কুখ্যাত নেশা পাচারকারী মান্তনু সাহার কাছ থেকে ঘুষ হিসেবে 10 লক্ষ টাকা নিয়েছিল ক্রাইম ব্রাঞ্চের জনৈক এক অফিসার। তবে সে জিরানিয়া রেল ওয়াগনের নেশা কাণ্ডে জড়িত নয়। ক্রাইম ব্রাঞ্চ এখনো পর্যন্ত সেই 4 জনকে এই কাণ্ডে জড়িত বলে সাফল্য দেখাতে চাইছে। আসলে তারা কেবল দাবা খেলার গুটি মাত্র, যার ফলে রাজ্যে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দেবব্রত দেকে প্রশাসনিক কোনো স্তর থেকে রক্ষা করা হচ্ছে? এদিকে রাজ্যে সচেতন মহল আজ তীব্র প্রশ্ন তুলছে, কে রক্ষা করছে দেবব্রত দেকে? কেন বারবার তার নামে তদন্ত থেমে যায়? ত্রিপুরার তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার এই সিন্ডিকেটের পেছনের আসল নায়ক কারা? জিরানিয়া থেকে তেলিয়ামুড়া, আগরতলা থেকে আসাম ভায়া কলকাতা, আজ রাজ্যের প্রতিটি কোণে একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, কবে ভাঙবে এই অন্ধকার সিন্ডিকেটের জাল? ত্রিপুরার নেশা বাণিজ্যের ইতিহাসে জিরানিয়ার কফ সিরাপ কাণ্ড যেন এক নতুন অধ্যায়। কিন্তু সেই অধ্যায়ে ন্যায়ের আলো ফুটবে, নাকি ফের প্রশাসনিক অন্ধকারেই চাপা পড়ে যাবে দেবব্রতদের নাম? সেটাই এখন রাজ্যবাসীর সবচেয়ে বড় প্রশ্ন। একটা আগরতলা জিআরপিএফ এর একটা কেস হয়েছিল, জিআরপিএফ থানার, ওটার ইনভেস্টিগেশনে কিছু চেকিং এর জন্য এসেছি আর কি। এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে? এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে কেসে। আজকে কার বাড়িতে আসছেন, কাকে আটক করবেন? আটক করার মানে কোশ্চেনিং এর জন্য একজন মিস্টার মান্তনু সাহা আছেন, এটা জিজ্ঞাসাবাদের জন্য রুটিন। ঘর থেকে কিছু উদ্ধার করা হয়েছে বা কোনো এটা এখন সাবজেক্ট টু ইনকোয়ারি হবে। মানে কয়টা বাড়িতে আপনার অভিযান চালিয়েছেন? 3টে। কি কি পেয়েছে? এটা তো দেখুন, মানে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, এটা তো স্ক্রুটিনাইজ করে বলা যাবে। হ্যাঁ, কি কারণ রয়েছে এই তালিকায়? দেখুন, এটা अगेन ইনভেস্টিগেশনটার পরে যদি একটা একটা করে আসে কারণ নাম হাজি পুরো গোডাউন রয়েছে, গোডাউনের পুরো তথ্য পেয়েছে। अगेन ডকুমেন্টটা স্ক্রুটিনি করা হবে, এরপরে যদি কিছু পাওয়া যায়। থ্যাংক ইউ।